গল্পের শুরু হয় থাইল্যান্ডের একটা জুভেনাইল হোম থেকে। মূলত এটা হচ্ছে অপ্রাপ্তবয়স্কদের জন্য একটা জেলখানা। 18 বছরের কম বয়সী কোনো ব্যক্তি যদি কোনোভাবে অপরাধমূলক কাজ করে ফেলে তাহলে তাদের শাস্তি দিতে এরকম জুভেনাইল হোমে রাখা হয় এবং এর সাথে তাদের কিছু নীতিনৈতিকতাও শেখানো হয়। এমনই একটা জুভেনাইল হোমের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছে সোম নামের এই মেয়েটা। সে খুব কঠোর প্রকৃতির একজন টিচার। আজকে জেলে কয়েকজন নতুন কয়েদিকে পাঠানো হয়েছে। অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে সোম সেই অপরাধীদের বর্ণনা শুনছিল। প্রথম জনের নাম হচ্ছে টম। সে একটা বাসায় চুরি করতে গিয়ে ধরা পড়েছিল। টমের শারীরিক গঠন বিশাল আকৃতির, মানে সে একটু স্বাস্থ্যবান আর কি। দ্বিতীয়জন তার সৎ বাবাকে খুন করে সাজা ভোগ করছে, তার নাম হচ্ছে উইন। আর তৃতীয়জন হলো সবথেকে বেশি অ্যাগ্রেসিভ, যার নাম হচ্ছে জ্যাপ। সে আমাদের এই গল্পের প্রধান চরিত্র। এর আগেও সে আরও 4টা জুভেনাইল হোমে ছিল। লাস্টে যে হোমে ছিল সেখানে সে আগুন ধরিয়ে দিয়েছিল। এরপর তাকে শিফট করা হয়েছে সোমের এই জুভেনাইল হোমে। তো এই 3জন একসাথে নতুন এই জুভেনাইল হোমে খাবার খেতে বসে। তাদের সাথে বয় নামের একটা ছেলেও আছে। সে হচ্ছে সবার থেকে বয়সে ছোট। টম একটু মজা করে তার হাতের খাবারটা খেয়ে ফেলে, যদিও এতে বয় রাগ করেনি। তো 4জনে বেশ গল্পগুজব করে খাবার খাচ্ছিল। এমন সময় কয়েকজন সিনিয়র কয়েদি তাদের কাছে এসে ঝামেলা শুরু করে। তারা ইগল ফ্যাং নামের একটা গ্যাং চালায় এই জেলখানায়। তারা জ্যাবদের হুমকি ধমকি দিয়ে বলে এখানে তারা অনেক আগে থেকে আছে, তাই তাদের কথা মতো চলতে হবে। এক কথায় তাদেরকে গোলাম হয়ে থাকতে হবে আর কি। কিন্তু জ্যাবরা তাদের কথা শুনতে নারাজ, তাই 1-2 কথায় তাদের মধ্যে মারপিটের পরিস্থিতি তৈরি হয়। এমন সময় চলে আসে ওয়ার্ডেন বা জেলার। তার নাম হচ্ছে এন। তাকে দেখে জ্যাবরা মারপিট থামিয়ে বসে পড়ে। এরপর এন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলে। সে তাদেরকে বোঝানোর চেষ্টা করছিল যে এখানে ভালোভাবে থাকতে হবে এবং শাস্তি ভোগ করে বের হওয়ার পর ভালো একটা জীবনযাপন করতে হবে। কিন্তু তার এই বোরিং স্পিচ কারোর ভালো লাগছিল না। সোমো সেখানেই দাঁড়িয়ে এসব শুনছিল। দেখা যায় সে হাততালি দিয়ে এনের স্পিচ থামিয়ে দিয়েছে। এরপর রাতের বেলা সোম তার বাসায় ফিরে আসে। এখানে আমরা জানতে পারি এন হচ্ছে তার মা। আসলে সকালে এমন আচরণ করার কারণে সোমকে সে খুব বকাঝকা করে। তবে সোম তার কথায় কোনো পাত্তা দেয় না। সে আসলে এই টিচার হওয়ার চাকরিটা করতে চায় না। সে চেয়েছিল আর্ট স্টুডেন্ট হতে। এনার সাথে এইসব নিয়ে তর্ক বিতর্ক করে সে তার রুমে চলে যায় এবং বালিশের মধ্যে মাথা গজে দিয়ে কান্না শুরু করে। এখানে আমরা বুঝতে পারি তার মায়ের সাথে তার সম্পর্কটা খুব একটা ভালো না। এরপরে দেখানো হয় সোমের বাবা একটা মেসেজ করেছে। সেই মেসেজ থেকে সে জানতে পারে তার বাবা এখন জাপানের সাপোরো নামের একটা জায়গায় আছে। সেই জায়গাটা খুবই সুন্দর। কিছুদিন পর সেখানে স্নো ফেস্টিভ্যালে একটা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই দেখে সোম খুবই এক্সাইটেড হয়ে তার বাবাকে বলে আমিও সেখানে আসতে চাই। তার বাবা জানায় দেরি কিসের, তাহলে চলে আসো, প্রতিযোগিতায় অংশ নাও। সোমের তার বাবার সাথে সম্পর্ক ভালো ছিল। তার বাবা হচ্ছে একজন আর্টিস্ট, তবে সেই ছবি আঁকে না, মাটি বা ক্লে দিয়ে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর জিনিসপত্র তৈরি করত। ছোটবেলায় সোম সেগুলো খুব পছন্দ করত। তো পরদিন জ্যাবদের কাঠ দিয়ে বিভিন্ন তৈজসপত্র তৈরি করা শেখানো হচ্ছিল। মানে কাঠের মিস্ত্রি বানানোর জন্য এই ক্লাস করানো হতো তাদেরকে। জ্যাব তার পছন্দ অনুযায়ী একটা যন্ত্র নিয়ে আসে। এইদিকে সোম তাদেরকে কাজ করতে দিয়ে ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে উঠে দেখে একটা সুন্দর কাঠের পাখি টেবিলে রাখা। এটা দেখে তার চোখে যেন আশার আলো ফুটে ওঠে। মানে সে প্রতিযোগিতার কথা ভাবছিল। সে টমদের জিজ্ঞেস করে জানতে পারে এই সুন্দর পাখিটা তৈরি করেছে জ্যাব। এই শুনে সে দৌড়ে জ্যাবের কাছে ছুটে আসে আর বলে এত সুন্দর করে কিভাবে পাখিটা তৈরি করলে। আসলে জ্যাবের পরিবারের মোমের বিজনেস ছিল, সেখান থেকেই জ্যাব এইসব তৈরি করা শিখেছে। তো এখন সোম তাকে অন্য একটা ক্লাসে নিয়ে আসে আর কয়েকটা বরফের টুকরা দিয়ে বলে কাঠ দিয়ে যেভাবে পাখিটা তৈরি করেছো তেমনিভাবে এই বরফ দিয়ে কিছু একটা বানিয়ে দেখাও। কিন্তু জ্যাব বলে আমি বরফ দিয়ে কিছু বানাতে পারি না। সোম তখন বলে একটু চেষ্টা করেই দেখো। জ্যাব তারপর বরফে খোদাই করতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই একটা কুকুরের প্রতিচ্ছবি সেই বরফে ফুটিয়ে তোলে। যদিও সেটা একদম পারফেক্ট হয়নি, তবে সোম খুব এক্সাইটেড হয়ে জ্যাবকে বলে আমি তোমাদের ট্রেন করে একটা টিম গঠন করব এবং সেই টিম নিয়ে চলে যাব স্নো ফেস্টিভ্যালে অংশ নিতে। কিন্তু জ্যাব তার কথায় পাতা না দিয়ে সেখান থেকে চলে যায়। রাতের বেলা সোম ইন্টারনেটে সার্চ করে জানতে পারে জ্যাব মোম দিয়ে একটা সুন্দর ডিজাইন বানিয়ে পুরস্কার জিতেছিল। ছবিতে জ্যাবের সাথে তার বাবা। এদিকে তার মাথায় একটা আইডিয়া আসে। পরদিন তার অ্যাসিস্ট্যান্ট গিয়ে জ্যাবদের বলে ওয়েটিং রুমে একজন দেখা করতে এসেছে। টম ভাবে তার মা এসেছে দেখা করতে, কিন্তু অ্যাসিস্ট্যান্ট বলে জ্যাবের বাবা এসেছে। এই শুনে জ্যাব ওয়েটিং রুমে চলে আসে। আসলে সে যাতে কম্পিটিশনের জন্য রাজি হয়ে যায় তাই সোম তার বাবাকে দিয়ে বোঝানোর চেষ্টা করছে। সে জ্যাবের হাত ধরে রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু জ্যাব প্রচণ্ড রাগান্বিত হয় সেখান থেকে উঠে যায়। তখন সেই ইগল গ্যাংয়ের জো নামের একজন মেম্বার তাকে পেছন থেকে টেনে ধরে। এতে সে পুরোপুরি ভায়োলেন্ট হয়ে যায় এবং জোকে মেরে তার নাক মুখ ফাটিয়ে দেয়। তবে একজন গার্ড এসে তাকে থামিয়ে পরিস্থিতি ঠান্ডা করে। তো এই মারপিট করার অপরাধে জ্যাবকে শাস্তি দেওয়া হয়। আর সেটা হলো এখন থেকে বাগানের ভারী ভারী সমস্ত কাজ তাকে করতে হবে। একটু পর সোম তার সাথে দেখা করতে এসে আবারও সেই কম্পিটিশনের কথা বলতে থাকে।
এতে জ্যাব প্রচণ্ড রাগান্বিত হয়ে তার সাথে উচ্চস্বরে কথা বলতে শুরু করে। তবে সোম পুরো বিষয়টা খুলে বলে আসলে তার বাবা তাদেরকে ছেড়ে জাপানে চলে গিয়েছে, সেখানে তার নতুন সংসার আছে। এই প্রথম তার বাবা তাকে নিজে থেকেই তার সাথে দেখা করতে বলেছে। এই সুযোগটা সে হারাতে চায় না। সে কম্পিটিশনে জিতে তার বাবাকে প্রাউড ফিল করাতে চায়। এই সব কিছু শুনে জ্যাবের মনটা একটু নরম হয়। তবে সে বলে আমার মতো একজন কয়েদিকে কেন আপনার ডিপার্টমেন্ট বিদেশে যেতে দিবে। সোম বলে এই ব্যাপারটা তুমি আমার উপরে ছেড়ে দাও। এরপর সে তার ডিপার্টমেন্টের কর্মকর্তাদের নিয়ে একটা মিটিংয়ে বসে পড়ে। তাদেরকে প্রেজেন্টেশনের মাধ্যমে বোঝায় যে জাপানে গিয়ে স্নো ফেস্টিভ্যালে অংশ নিয়ে কম্পিটিশনে জিততে পারলে তারা অনেক টাকা পাবে, আর এই টাকা তারা বিভিন্ন উন্নয়নের কাজে লাগাতে পারবে। এরপর টম একটা বিশাল বরফের টুকরা নিয়ে আসে। ডিপার্টমেন্টের চিফ প্রথমে রাজি হতে চায় না। তখন সোম তাকে লোভ দেখায়, বলে যদি আমাদের টিম সেই কম্পিটিশনে জিতে যায় তাহলে আপনার অনেক সুনাম হবে, চারিদিকে শুধু আপনার ব্যানার লাগানো থাকবে। এই শুনে চিফ খুব এক্সাইটেড হয়ে যায়। তবে ইন রাজি হতে চায় না। সে সোমকে বলে তোমরা তোমাদের দক্ষতার ডেমো দেখাও। জ্যাবের বাগানের কাজ শেষ করে আসতে লেট হচ্ছিল, তাই সোম টমকেই কিছু একটা বানিয়ে দেখাতে বলে। কিন্তু টম জীবনে এই যন্ত্র হাত দিয়ে ছুঁয়েও দেখেনি, তাই সে কি দিয়ে কি করবে বুঝতে পারছিল না। ঠিক সেই মুহূর্তে হাজির হয় জ্যাব, আর সে তার কাজে লেগে পড়ে। যন্ত্রপাতি দিয়ে বরফখণ্ডে খোদাই করতে শুরু করে দেয়। আর এইদিকে সবাই সাসপেন্সে ছিল কি বানাবে সে। একটু পর দেখা যায় জ্যাব একটা সুন্দর পাখির ডিজাইন তৈরি করেছে। এমন সুন্দর ডিজাইন দেখে চিপ দাঁড়িয়ে যায় আর হাততালি দিয়ে তার প্রশংসা করে। মানে সে এখন এই প্রজেক্টে পুরোপুরিভাবে রাজি। তো এরপর শুরু হয়ে যায় জ্যাবদের ট্রেনিং। তবে আরও মেম্বার এই টিমে যোগ করতে হবে। একদিন সোম দেখতে পায় উইন ফলমূল দিয়ে খুব ভালো একটা ডিজাইন তৈরি করেছে। এই দেখে সে তাকেও টিমে যুক্ত করে নেয়। এরপর চলতে থাকে তাদের কঠোর ট্রেনিং। দেখে তার মেয়ে অক্লান্ত পরিশ্রম করছে ছেলেগুলোকে নিয়ে। বরফে খোদাইয়ের এই কাজটাকে বলা হয় স্নো স্কাল্পিং বা তুষার ভাস্কর্য। ধীরে ধীরে তারা এই কাজে দক্ষ হয়ে উঠছিল। একদিন সোম তাদেরকে একটা হাতের ডিজাইন বানাতে দেয়। উইন মোটামুটিভাবে পারলেও টম এটা কী বানিয়েছে কিছুই বোঝা যাচ্ছে না। হাতের লেজ কোনটা আর সুর কোনটা সোম বুঝতেই পারছিল না। এইদিকে দেখা যায় জ্যাব একটা মিডল ফিঙ্গার বানিয়েছে। এই দেখে সোম রেগে গিয়ে তার উপরে পানি ঢেলে দেয়। এভাবেই খুনসুটিতে চলতে থাকে তাদের ট্রেনিং। এরপর দেখা যায় তারা কম্পিটিশনের রেজিস্ট্রেশন করছিল, কিন্তু টিমের নাম কী রাখবে এ নিয়ে তর্ক শুরু হয়। টম আর জ্যাবরা বলতে থাকে হট বয়েস নাম রাখবে, কিন্তু সোম বলে এটা আবার কীরকম নাম হলো, স্নো ফেস্টিভ্যালে যাচ্ছি আমরা, তাই নাম হবে ফ্রোজেন। এ নিয়ে তাদের মধ্যে ঝামেলা শুরু হলে অ্যাসিস্ট্যান্ট দুইটা নাম মিক্স করে রেজিস্টার করে ফেলে ফ্রোজেন হট বয়েস দিয়ে, মানে যেটা আমাদের মুভির নাম আর কি। এরপর দেখা যায় রাতের বেলা টম, জ্যাব আর উইন সিঁড়ির নিচে বসে কথা বলছিল। টম জানায় একবার সে এক আইসক্রিমওয়ালার থেকে আইসক্রিম নিয়ে টাকা না দিয়ে দৌড় দিয়েছিল, কিন্তু বেচারা হোঁচট খেয়ে পরে গিয়ে মুখের এই দাগটা তৈরি হয়েছে। তো এভাবেই তারা গল্প করে হাসাহাসি করছিল। এমন সময় সেখানে চলে আসে ইগল গ্যাংয়ের মেম্বাররা। তারা জ্যাবদের একটা স্টোররুমে নিয়ে যায় আর অনেক মারধর করে তাদের রক্তাক্ত করে ফেলে। গ্যাং লিডার জ্যাবকে বলতে থাকে শুনেছিলাম তুই নাকি অনেক মারপিট করতে পারিস, কিন্তু এখন তো দেখছি সব মিথ্যা। এরপর সে জোকে বলে উইনের হাত ফেলো। জো কথা মতো উইনের হাত প্রস্তুতি নেয়। ঠিক এর আগের মুহূর্তেই সেখানে কয়েকজন অফিসার চলে আসে। বাকিরা পালিয়ে গেলেও ধরা পড়ে যায় জ্যাব, জো আর সেই গ্যাং লিডার। এরপর অফিসাররা তাদের তিনজনকে মারধর করতে থাকে। তবে তারা জ্যাবকেই বেশি মারধর করছিল। সোম তাকে একটু বেশি স্নেহ করে বলে কেউ তাকে ভালো চোখে দেখতো না। তবে ঠিক সেই সময়ে টম সোমকে সেখানে নিয়ে আসে আর সেই তর্ক বিতর্ক করে সেই অফিসারদের কাছ থেকে জ্যাবকে ছাড়িয়ে নেয়। এরপর দেখা যায় জ্যাবের ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দিচ্ছে সোম। সোম এখন জিজ্ঞেস করে তুমি তো চাইলে সেই গ্যাংকে মেরে অবস্থা খারাপ করে দিতে পারতে, কিন্তু মারপিটে জড়ালে না কেন? জ্যাব তাকে বলে আমি আসলে সেই পুরনো হিংস্র জ্যাবকে ভুলে যেতে চাই আর একজন মানুষ হয়ে বাঁচতে চাই। জ্যাবের মুখ থেকে এমন কথা শুনে সোম তার উপর খুব প্রাউড ফিল করে। এবার সে জোকে ওষুধ লাগাতে যায় আর তাকে টিমে যোগ দেওয়ার জন্য বলে। আসলে জো খুব ভালো ডিজাইন করতে পারে। তার গ্যাংয়ের সবার শরীরে এমন সুন্দর ইগলের ট্যাটু সেই সবাইকে এঁকে দিয়েছে। এরপর কয়েক মাস পরের দৃশ্য দেখানো হয়। সোম তার চিফকে বলে তাদের ট্রেনিং একদম স্মুথলি চলছে, তারা বেশ মিলেমিশে কাজ করছে এবং তারা অডিশনের জন্য এখন একদম প্রস্তুত। কিন্তু তখন আমাদের দেখানো হয় সেই মারপিটের পর জো তাদের টিমে এসে যোগ দিয়েছিল, কিন্তু উইনরা তাকে কোনোভাবেই এই টিমে মেনে নিতে পারছিল না। একজন ডিজাইনার যেহেতু প্রয়োজন, তাই জোকে বাদ দেওয়া হয় না। তবে মিলেমিশে কাজ করা তো দূরে থাক, উল্টে তাদের মধ্যে সারাক্ষণ শুধু ঝগড়া লেগে থাকতো। এভাবেই দেখতে দেখতে অডিশনের সময় চলে আসে আর সোম তার টিম নিয়ে সেখানে হাজির হয়। আসলে এটা হচ্ছে একটা স্পন্সরশিপ কম্পিটিশন, অর্থাৎ এই টিমগুলোর থেকে যারা জিতবে তাদের কুলজন নামের এই কোম্পানিটা স্পন্সর করবে। প্রথম রাউন্ডে সেই কোম্পানির সিও একটা পোজ দিয়ে দাঁড়িয়ে থাকে। এই পোজের স্কেচ আঁকিয়ে সেটাকে ভাস্কর্যের রূপ দিতে হবে। তো দেখা যায় জো তার কাজে লেগে পড়েছে। সিওর একটা স্কেচ আঁকিয়ে তার টিমের কাছে নিয়ে যায়
কিন্তু তারা এটা দেখে খুবই রাগান্বিত হয়ে বলে এই ছবি অনুযায়ী ভাস্কর্য বানালে তারা খেলা থেকে আউট হয়ে যাবে। কিন্তু জো বলে আমার উপর বিশ্বাস রাখো। তো এরপর জ্যাবরা তাদের কাজ শুরু করে দেয়। কিছুক্ষণের মধ্যেই সব টিমের ভাস্কর্য রেডি হয়ে যায়। কোম্পানির সিইও একে একে সবার তৈরি করা ডিজাইন দেখতে থাকে। জো এর ডিজাইন দেখার আগ পর্যন্ত বাকি সবগুলোকে অ্যাভারেজ মনে হয়েছে তার কাছে। তবে সে যখন জো এর ডিজাইন দেখে তখন একদম এক্সাইটেড হয়ে যায়, কারণ সে তার ডিজাইনে সিইওকে একদম হিরোর মতো প্রেজেন্ট করেছিল। তো এভাবে কম্পিটিশনের প্রতিটা রাউন্ডে জিতে তারা ফাইনাল রাউন্ডে চলে আসে। এখন বাকি আছে 2টা টিম। এখান থেকে একটা টিম উইনার হবে, আর যারা উইনার হবে তাদেরকেই এই কুলজোন নামের কোম্পানিটা স্পন্সর করবে। এই রাউন্ডে প্রতি টিমকে একটা করে হাঁসের ভাস্কর্য বানাতে হবে। যে টিমের ভাস্কর্যটা সব থেকে উঁচু হবে সেই হবে উইনার। তো রাউন্ড শুরু হতেই জ্যাবরা তাদের কাজ শুরু করে দেয়। আর এখানে জো এবং জ্যাবদের মধ্যে কোনো ঝগড়া হচ্ছিল না, তারা বেশ মিলেমিশেই কাজ করছিল। আর এই কম্পিটিশন দেখতে সোমের মা এনও সেখানে চলে আসে। একটু পরে দেখা যায় তাদের হাঁস বানানো শেষ হয়ে গিয়েছে। প্রথমেই কোম্পানির সিইও জ্যাবদের হাঁসটার উচ্চতা মেপে দেখে। এরপর সে যায় দ্বিতীয় টিমের হাঁসের উচ্চতা মাপতে। তখন জ্যাব আর সোমরা প্রার্থনা করছিল যেন দ্বিতীয় টিমের হাঁসটার গলা ভেঙে পড়ে যায়। আসলে দ্বিতীয় টিমের হাঁসটার গলা অনেক লম্বা করে বানিয়েছিল, এতক্ষণে এটা ভেঙে পড়ে যাওয়ার কথা, কিন্তু তেমনটা হয় না। আর সিইও লোকটা মেপে দেখে এই হাঁসটার উচ্চতাই সব থেকে বেশি। এতে জ্যাবরা একদম হতাশ হয়ে যায়। এদিকে সোম রাগে ফেটে পড়ে আর একটা লাঠি নিয়ে দৌড়ে এসে দ্বিতীয় টিমের হাঁসটার গলা ভেঙে ফেলে। এইদিকে সবাই তো একদম থমকে দাঁড়ায়। এদিকে সোম সেই হাঁসটার ভিতর থেকে একটা ট্রান্সপারেন্ট শক্ত দণ্ড বের করে। এটার জন্যই সেই হাঁসটা ভেঙে পড়ছিল না, অর্থাৎ সেই দ্বিতীয় টিমটা চিটিং করেছে। এই দেখে সিইও রেগে গিয়ে সোমের টিমকে বিজয়ী ঘোষণা করে দেয়। আর এতে তারা খুশিতে নাচতে শুরু করে। এক্সাইটমেন্টে অজান্তেই জ্যাব আর জোয়ের মধ্যে বন্ধুত্ব হয়ে যায় আর সবাই মিলে অনেক এনজয় করে। এরপরে দেখা যায় জ্যাবদের একটা ফ্রিজার ভ্যানের মধ্যে নিয়ে আসা হয়েছে। আসলে সাপোরো নামের সেই জায়গার তাপমাত্রা সবসময় -10 ডিগ্রিতে থাকে, তাই শরীরকে মানিয়ে নিতে একটু ট্রেনিং দিচ্ছে আর কি। দেখা যায় সোম তাদের টিমের জন্য জার্সি বানিয়েছে, যেটা দেখে টিমের সবাই অনেক খুশি হয়ে যায়। এরপর তারা সোমকেও একটা উপহার দেয় আর বলে আমাদের মতো ছেলেদেরকে সবাই ঘৃণা করে, কেউ আমাদের দ্বিতীয় সুযোগ দেওয়ার কথা ভেবেও দেখেনি, কিন্তু আপনি আমাদের স্বপ্ন দেখিয়েছেন, আমাদেরকে বিশ্বাস করেছেন, এর জন্য তারা সোমের উপর কৃতজ্ঞ। সোম তাদের এমন কথায় ইমোশনাল হয়ে যায়। দেখা যায় তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। এরপরে দেখানো হয় সবাই মিলে গল্প করছে। জো বলে আমি আসলে একটা ধনী পরিবারের সন্তান, কিন্তু কোনোভাবে একটা গ্যাংয়ের সাথে জড়িয়ে পড়েছিলাম। একদিন অন্য একটা গ্যাং আমাদের গ্যাংয়ের উপরে আক্রমণ করে বসে। তখন মারপিটের সময় অনিচ্ছাকৃতভাবে সেই গ্যাংয়ের একজনকে আমি খুন করে ফেলি। এরপর থেকেই আমি জেলখানায় বন্দি। উইনের কাহিনী হচ্ছে তার সৎ বাবা খুব বাজে একটা লোক ছিল, সে তার মাকে খুব মারধর করত। এসব দেখে উইনার সহ্য করতে না পেরে তার বাবাকে মেরে ফেলে। এইদিকে টমের কাহিনী আবার ভিন্ন। তার পরিবারের কেউ তেমন ভালো ছিল না, তারা সারাক্ষণ জুয়ায় মেতে থাকতো আর টমকে সবসময় তুচ্ছতাচ্ছিল্য করত। তাছাড়া জুয়া খেলার জন্য যে টাকা প্রয়োজন হতো সেটা টমকে নিয়ে আসতে হতো। এর জন্যই সে একটা বাসায় চুরি করতে গিয়েছিল। তো সবার হিস্টোরি শুনে সোম বুঝতে পারে তাদের সবাই আসলে পরিস্থিতির শিকার হয়ে এখানে এসেছে। ধীরে ধীরে সোমের তাদের প্রতি মনোভাব বদলে যেতে থাকে। এরপর দেখা যায় সবাই একদম রেডি হয়ে এয়ারপোর্টে চলে এসেছে। সাংবাদিকরা তাদের নানান প্রশ্ন করতে থাকে। এমন সময় এক মহিলা এসে জোকে চর মেরে বসে। আসলে জো যেই ছেলেটাকে মেরেছিল ইনি হচ্ছেন সেই ছেলেটার মা। মহিলাটি বলে সে একজন খুনি আর তাকে কেন বিদেশে ঘুরতে যাওয়ার সুযোগ করে দেওয়া হলো, এই বলে সে খুব রাগারাগি করছিল। তখন এন সেখানে এসে মহিলাটিকে বলে জো একটা ভুল করেছে, এটা সত্য, কিন্তু তারা সবাই এর জন্য অনুতপ্ত। তাদের ভুল শুধরে নেওয়ার জন্য একটা দ্বিতীয় সুযোগ দেওয়া আমাদের দায়িত্ব। এরপরে পুলিশ সেখান থেকে মহিলাকে নিয়ে যায়। এইদিকে জো মহিলার কথাগুলো শুনে খুব হতাশ হয়ে পড়ে এবং সোমকে বলে আমি কম্পিটিশনে যেতে চাই না, আমি আসলে খুব খারাপ একটা ছেলে। তখন সোম তাকে বোঝায় অতীতের কথাগুলো ভুলে গিয়ে নতুনভাবে জীবন শুরু করতে হবে, এমনভাবে বাঁচতে হবে যেন সবাই তোমার অতীতকে ভুলে যায়। এই শুনে জো খুব ইমোশনাল হয়ে অঝরে কান্না শুরু করে। এরপর তারা ফ্লাইটে করে জাপানের সাপোরোতে চলে আসে। জীবনে প্রথম এই এত বরফ দেখতে পেয়ে এক্সাইটমেন্টে তারা বরফের উপরে ঝাঁপিয়ে পড়ে। কিছুক্ষণ এভাবে এনজয় করে তারা একটা ভালো হোটেলে শিফট হয়। জো উইনকে ইন্টারনেটে ভিডিও দেখাচ্ছিল, তখন একটা নিউজ তাদের চোখে পড়ে। সেই ভিডিওতে জ্যাবের অতীত সম্পর্কে একটা পুরনো নিউজ দেখানো হচ্ছিল। আসলে জ্যাবের মায়ের মৃত্যুর পর তার বাবা একদম মদ্যপ হয়ে যায় আর যখন তখন তার ছেলেকে বিনা কারণে মারধর করত। একবার এরকমভাবেই জ্যাবকে মারধর করার সময়ে জ্যাব তার উপরে আক্রমণ করে বসে। তার বাবা সেদিন মারা না গেলেও তার বিরুদ্ধে অ্যাটেম্প টু মার্ডার কেস হয়ে যায়। তবে সেই আগের জুভেনাইল হোমগুলোতে মারপিট করায় আর সেখানে আগুন ধরিয়ে দেওয়ায় তার সাজা বৃদ্ধি পেতে থাকে। এসব ভিডিও দেখে জ্যাবের খুব মন খারাপ হচ্ছিল। এমন সময় সোমের অ্যাসিস্ট্যান্ট এসে বলে একটা খারাপ খবর আছে, জ্যাব গতকালকে 18 বছরে পা রেখেছে, তাই এখন তার কেসগুলো জুভেনাইল কোর্টে না হয়ে সাধারণ কোর্টে হবে।
মানে তাকে আসল জেলখানায় পাঠানো হবে। এই শুনে জ্যাব কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। ওইদিকে সোম চলে আসে তার বাবার সাথে দেখা করতে। এত বছর পর তার বাবাকে দেখতে পেয়ে আবেগী হয় তাকে জড়িয়ে ধরে। এরপর দেখা যায় সে তার বাবার সাথে মিলে একটা স্নোম্যান তৈরি করেছে। দুজনে এখানে বেশ ভালো একটা সময় পার করে। এইদিকে আবার কম্পিটিশন শুরু হয়ে যায়। টানা 3 দিন এই কম্পিটিশন চলবে। শেষমেশ যে টিমের ভাস্কর্যটা অডিয়েন্সটা বেশি ভোট করবে সেই হবে বিজয়ী। তো আমরা দেখতে পাই বাকি টিমগুলো খুব প্রফেশনাল, তাদের সাথে কম্পিট করা খুব কঠিন হবে। তাছাড়া সোম না বলে কোথায় চলে গিয়েছে এটা তারা জানতো না, আবার জ্যাবকেও পাওয়া যাচ্ছে না। তাই হতাশ হয়ে তারা সেখানে বসে থাকে। এরপরে সিদ্ধান্ত নেয় তারা জ্যাবকে খুঁজে বের করবে। এইদিকে তখন দেখা যায় জ্যাব প্রচণ্ড ডিপ্রেশনে রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছে। তখন সে একটা স্নোম্যান দেখে জোরে সেটায় লাথি মারে, কিন্তু সেখানে দাঁড়িয়েছিল 2জন পুলিশ অফিসার। তারা জ্যাবকে ধাওয়া করতে শুরু করলে জ্যাব দ্রুত একটা বাসের মধ্যে উঠে পড়ে। এভাবে দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়। টমরা তাদের খুঁজে না পেয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে খাবার খেতে থাকে। ওইদিকে সোমের বাবা তাকে নিয়ে যায় একটা রেস্টুরেন্টে। এখানে সোম তার বাবাকে বলে, আমি কি সব সময়ের জন্য তোমার এখানে থাকতে পারি? তখন আবার সেখানে চলে আসে সোমের বাবার দ্বিতীয় পরিবার। সোম জানতো না তার একটা ছোট্ট সৎ বোন আছে। সেই ছোট্ট মেয়েটা সোমকে বলে, তুমি খুব সুন্দর, আমাদের সাথে চিড়িয়াখানায় ঘুরতে যাবে? তবে মেয়েটা জাপানিজ ভাষায় বলাতে সোম কিছুই বুঝতে পারে না। তখন সোমের সৎ মা তার বাবাকে বলে, সোমকেও আমাদের সাথে নিয়ে চলো। কিন্তু তার বাবা বলে, এটা তো আমাদের পরিবারের ট্যুর, সোম সেখানে গিয়ে কি করবে? তখন দেখা যায় সোম জাপানিজ ভাষায় তার সৎ বোনকে বলছে, আমার একটু কাজ আছে, তাই পরে কোনো এক সময় তোমাদের সাথে যাব। সোম জাপানিজ ভাষায় কথা বলছে, এই দেখে তার বাবা একদম হতবাক হয়ে যায়। তার বাবা তাকে পরিবারের অংশ মনে না করায় সোম খুব কষ্ট পায় আর বিদায় নিয়ে সেখান থেকে কান্না করে চলে যাচ্ছিল। অপরদিকে জ্যাব একটা মন্দিরে চলে আসে। সেখানে দেখা হয় এই বৃদ্ধ মহিলার সাথে। মহিলাটি তাকে হতাশ হয়ে থাকতে দেখে বলে, নিজের উপর থেকে বিশ্বাস হারিও না, সব ঠিক হয়ে যাবে। এই শুনে জ্যাব একটু মোটিভেট হয়। লোকজন যেটাই বলুক না কেন সে নিজের উপরে আত্মবিশ্বাস রাখবে। এরপর সে ওই বৃদ্ধ মহিলাকে ধন্যবাদ জানিয়ে চলে আসে শহরে। তখন আবারও সেই পুলিশরা তাকে ধাওয়া করতে থাকে। ভাগ্যক্রমে এবার টমরা তাকে দেখতে পায়। সোমও সেখান দিয়ে যাচ্ছিল আর সেও জ্যাবকে দৌড়তে দেখে। এরপরে জ্যাব একটা গলিতে চলে আসে। সোম তার পেছনে নিয়ে সেখানে এসে বলে, তুমি কম্পিটিশনে যাওনি কেন? জ্যাব উত্তর না দিয়ে সোমকে পাল্টা জিজ্ঞাসা করে, বাবার সাথে দেখা করেছেন? এই শুনে সোম কান্নায় ভেঙে পড়ে। আর তখন টমরাও সেখানে এসে দুজনকে জড়িয়ে ধরে রাখে। এমন সময় সেখানে চলে আসে ওই 2জন অফিসার। জ্যাব বলে, আমাদের পালাতে হবে। তখন দেখা যায় সোমের অ্যাসিস্ট্যান্ট সামনে চলে এসেছে। সে সোমকে বলে, আপনি ওদেরকে নিয়ে চলে যান, আমি দেখছি এই পুলিশদের। এই বলে সে তার জামা কাপড় খুলে ফেলে। দেখা যায় তার শরীরে ট্যাটু দিয়ে ভর্তি। আসলে সেই হচ্ছে ঈগল গ্যাংয়ের আসল প্রতিষ্ঠাতা। সে একদম হিরোর মতো সেই পুলিশদের উপরে ঝাঁপিয়ে পড়ে। তখন সোম তাকে ধমক দিয়ে থামিয়ে পুলিশদের কাছে ক্ষমা চায়। আসলে তাদের কম্পিটিশনে না পেয়ে পুলিশরা তাদের খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু জ্যাব ভেবেছিল তাকে ধরার জন্য তাড়া করছে। তো এরপরে তারা সবাই আবার কম্পিটিশনে ফিরে আসে। দেখতে পায় বাকি টিমগুলো তাদের প্রথম দিনের কাজ সম্পূর্ণ করে ফেলেছে। তাদের প্রথম দিনটা মাটি হয়ে যাওয়ায় তারা বেশ হতাশ হয়ে পড়ে। তবে সোম তাদেরকে মোটিভেট করে তার চুল বেঁধে একদম রেডি হয়ে যায় কম্পিটিশনের জন্য। জ্যাবদের বলে, আমি এই বরফখণ্ডে আমাদের ডিজাইন করা ফিনিক্স পাখিটা দেখতে পাচ্ছি, তোমরাও কি সেটা দেখতে পাচ্ছ? জ্যাবরাও তারপর কল্পনা করে সেই বরফখণ্ডে তাদের ফিনিক্স পাখিটা আটকে আছে, সেটাকে মুক্ত করতে হবে, মানে প্রতীকী অর্থে আর কি। তো দেখা যায় তারা সকালের জন্য অপেক্ষা না করে এখনই কাজ শুরু করে দিয়েছে। তারা অক্লান্ত পরিশ্রম করে প্রথম দিনের ক্ষতিপূরণ করে নেওয়ার চেষ্টা করছিল। এরপর মধ্যরাতে তারা ক্লান্ত হয়ে হোটেলে ফিরে যায়। দ্বিতীয় দিনের শুরুতে অন্যান্য টিম এসে দেখতে পায় সোমরা ভোর থেকেই আবারও কাজ শুরু করে দিয়েছে এবং গতকাল যে সময় ক্ষেপণ হয়েছে তাদের সেটা কভার করে ফেলেছে। এরপরে দেখানো হয় সব টিম একদম মনোযোগ দিয়ে যার যার ভাস্কর্য তৈরি করতে ব্যস্ত। ধীরে ধীরে তাদের ডিজাইনের মতো সেই ভাস্কর্যটার রূপ নিচ্ছিল। দুপুরের সময় তারা সেখানেই বসে লাঞ্চ করে নেয়। এরপর আবারও কাজে লেগে পড়ে। হঠাৎ করে টম খেয়াল করে তাদের ভাস্কর্যের নিচের অংশে একটা বিশাল গর্ত তৈরি হয়েছে। এই দেখে তারা সবাই খুব টেনশনে পড়ে যায়, কারণ এর উপর যদি ভাস্কর্যটা বানানো হয় তাহলে সেটা বেশিক্ষণ দাঁড়াতে পারবে না। আর এদিকে এসব আবার টিভিতে দেখানো হচ্ছিল, আর জুবেনাইল হোমে বসে বাকি কয়েদিদের সাথে এই নিউজ দেখছিল। দেখা যায় সোম আর বাকি সবাই খুব হতাশ হয়ে পড়েছে, কারণ তারা কম্পিটিশন থেকে আউট হয়ে যাবে যদি ভাস্কর্যটা ভেঙে পড়ে। তখন জ্যাব তাদের মোটিভেট করে বলে, আমি যে করেই হোক ডিজাইন চেঞ্জ করে বা অন্য যে কোনো উপায়ে এই গর্ত ভরাট করে ফেলবো, তোমরা শুধু আমাকে সাহায্য করো। এই বলে তারা সবাই গোল হয়ে একে অপরকে জড়িয়ে ধরে তাদের টিমের নামটা বলতে থাকে। আর এরপর পুনরায় তাদের কাজ শুরু করে। দিন পেরিয়ে রাত হয়ে যায়, তবুও তারা থেমে থাকে না। এইদিকে তখন তাপমাত্রা আরও কমে গিয়ে তাদের কাজটা আরও কঠিন করে দিচ্ছিল, কিন্তু এতেও তারা দমে যায় না। সেই রাতে তারা আর হোটেলে ফিরে যায় না, সারা রাত ধরে ভাস্কর্যটা কমপ্লিট করতে থাকে। ফাইনালের দিন দর্শক আসা শুরু করে আর তাদের পরিশ্রম দেখে তাদের বাহবা দেয়।
ওইদিকে এন সবাইকে নিয়ে বসে পড়ে টিভির সামনে আর তাদের জন্য চিয়ার্স করতে থাকে। তবে তখনই আবার একটা বিপদ ঘটে যায়। একটা দমকা হওয়ার কারণে তাদের ভাস্কর্যটার একটা ডানা ভেঙে পড়ে যেতে নেয়। সবাই তখন একদম থমকে গিয়েছে। তবে ঠিক সময়ে জ্যাব সেই ডানা ধরে ফেলে। তার দেখা দেখি সোমরাও গিয়ে সেই ভারী ডানা ধরে ফেলে। এরপর জো কোনো রকমে আবারও বরফ দিয়ে সেই ভাঙা অংশটা জোড়া লাগায়। এভাবে কোনো রকমে তাদের ভাস্কর্যটা ভেঙে যাওয়ার থেকে রক্ষা পায়। এইদিকে সবাই অনেক খুশি হয়ে যায়। তবে এত কষ্ট করেও তারা সেই কম্পিটিশনে জিততে পারে না, তারা হয় দ্বিতীয়। তখন জ্যাব, সোম আর বাকি সবাই কল্পনা করে তাদের ফিনিক্স পাখিটা জীবন্ত হয়ে উঠেছে আর সেই বরফখণ্ড থেকে মুক্ত হয়ে ডানা ঝাপটাচ্ছে। এই দৃশ্যের মাধ্যমে আসলে বোঝানো হলো যে কম্পিটিশন জয় করাটা মুখ্য বিষয় ছিল না। তারা যে এত বাধা বিপত্তি পেরিয়ে এত দূর পর্যন্ত আসতে পেরেছে, এটাই হলো তাদের আসল জয়। দেখা যায় তারা কম্পিটিশনে দ্বিতীয় হয়েও বিজয়ীদের থেকে বেশি এনজয় করছে, হাসি ঠাট্টা করে বিভিন্ন অঙ্গভঙ্গিতে একসাথে গ্রুপ ফটো তুলে খুবই অসাধারণ একটা মুহূর্ত কাটায়। এরপরে দেখানো হয় সোম একটা ব্রিজের উপরে দাঁড়িয়ে আছে। জ্যাব তার পাশে এসে দাঁড়ায়। সোম তাকে বলে, তুমি থাইল্যান্ডে ফিরে গেলে তোমাকে জেলখানায় নিয়ে যাওয়া হবে। আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমার শাস্তি যেন কমিয়ে দেওয়া হয়। এরপর তারা সবাই মিলে বরফে ঢাকা এই শহরটার সৌন্দর্য উপভোগ করে। আর এরপর দিন তারা থাইল্যান্ডে ফিরে আসে। সাংবাদিকরা তাদের ছবি তুলতে এয়ারপোর্টে চলে আসে। এদিকে এন সোমকে জিজ্ঞেস করে, বাবার সাথে দেখা করেছো? সোম কোনো উত্তর দেয় না। তখন এন বলে, আমি তোমার উপরে গর্বিত। এই শুনে সোম খুব ইমোশনাল হয়ে পড়ে। তার বাবা তাকে আপন করে না নিলেও তার মা ঠিকই তার মনের কষ্টটা বুঝতে পেরেছিল। দেখা যায় তখন আবার পুলিশ এসে জ্যাবকে অ্যারেস্ট করে নিয়ে যেতে থাকে। তাকে চলে যেতে দেখে সোম আর বাকি সবাই খুব মন খারাপ করে। এরপর আমাদের 2 বছর পরের দৃশ্য দেখানো হয়। সোম এখন খুব মন দিয়ে শিক্ষকতা করে। তার মা এন যখন স্পিচ দেয় তখন সে আর আগের মতো বোরিং ফিল করে না, বরং কয়েদিদের সাথে বসে তার মায়ের বক্তব্য শুনে। এইদিকে দেখা যায় জো তার শাস্তি ভোগ করে বেরিয়ে গিয়েছিল। সে প্রতিনিয়ত সেই ছেলেটার কবর দেখতে আসতো যাকে সে মেরে ফেলেছিল। একদিন সেই কবরে ফুল দিয়ে যাওয়ার সময় ওই ছেলের মা সেখানে আসে আর জোকে বলে, এখন থেকে ভালোভাবে জীবনযাপন করো, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। এই শুনে জো খুব ইমোশনাল হয়ে যায় এবং সে আবারও সেই মহিলার কাছে ক্ষমা চায়। এরপরে জো চলে আসে তার বন্ধুদের সাথে দেখা করতে, মানে টম, ওয়েন তারাও ছাড়া পেয়ে গিয়েছিল। তো প্রতিদিন সোম এসে তাদের সাথে আড্ডা দিত। শেষমেশ দেখানো হয় জ্যাব জেল থেকে ছাড়া পাচ্ছে। তখন খুশিতে সোমরা তাকে বরফের পানি ছুঁড়ে মারতে থাকে। এরপরে তাকে জড়িয়ে ধরে খুব আনন্দ উল্লাস করে। জীবনকে সুন্দরভাবে উপভোগ করতে তারা একসাথে এগিয়ে চলে। আর এখানেই এই অসাধারণ গল্পটার সমাপ্তি ঘটে।